অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস নদীর ধারে বাস। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি পড়েছি এবং আপলোড করেছি। প্রথম পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। খানিক বাদে ফিরে এলেন সুবীরবাবু। একটা খাম এগিয়ে দিয়ে বললেন, আপনি এখানে সই করে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে নিন। শ্বাস আচমকা স্বাভাবিক হয়ে গেল। খামটা খুলে নিয়োগপত্রটা পড়ল প্রাণেশ। যে চাকরির জন্য সে নির্বাচিত হয়ে এখানে এসেছে সেই চাকরিতে তাকে বহাল করা হয়েছে। তার কাজের জায়গা হবে ৪৫ কিলোমিটার দূরে। ৬ মাস পরে তার কাজকর্ম বিচার করে চাকরি পাকা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে। নিয়োগপত্র পড়ার পর উঠে দাঁড়িয়ে নমস্কার করে প্রাণেশ। বলল, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব জানি না। হাত উপরে তুলে তাকে থামতে বলে সুবীরবাবু। মাথা নাড়ালো। আমি যে চাকরি করি তা করাই কর্তব্য। বেশি কিছু করিনি, অতএব আমাকে ধন্যবাদ দেবেন না। কাল সকাল ৯:৩০ অফিসে এসে সব বুঝে নেবেন। মাথা নেড়ে সুটকেস তুলে একটু ইতস্তত করে প্রাণেশ জিজ্ঞাসা করল, আমি তো এই শহরে প্রথম এলাম। মোটামুটি কম টাকায় কোনো হোটেল বা থাকার জায়গার সন্ধান দিতে পারবেন? এখানে ২ ধরনের রাত্রিবাসের জায়গা আছে। উচ্চবিত্ত যারা তারা বেশি অর্থ ব্যয় করে আরামদায়ক জায়গায় থাকতে পারে, আর সাধারণ মানুষের জন্য পরিচ্ছন্ন ঘরের ব্যবস্থা রাখা আছে। আপনি নিশ্চয়ই আরামদায়ক জায়গায় থাকতে চাইছেন না? না। এই ঠিকানা থেকে বেরিয়ে বাঁদিকে হেঁটে গেলেই একটি অতিথি ঘর দেখতে পাবেন। বাড়িটির ওপরে অতিথি ঘর লেখা আছে। যে নিয়োগপত্র এখন পেলেন সেটা দেখালেই ঘর খালি থাকলে ওরা দিয়ে দেবে। সুবীরবাবু উঠে দাঁড়াতেই তাকে ধন্যবাদ জানিয়ে প্রাণেশ বেরিয়ে এলো। খানিকটা যেতেই বাড়িটাকে দেখতে পেল প্রাণেশ। বাড়ির ওপরে সুন্দর হরফে লেখা আছে অতিথি ঘর। সে খোলা দরজার কাছে পৌঁছাতেই একজন বেরিয়ে এসে বাইরের দেয়ালে যে কাঠের ফলক ঝুলিয়ে দিল তাতে লেখা রয়েছে অতিথি ঘর পূর্ণ। প্রাণেশ বুঝল আর ভেতরে গিয়ে খোঁজ নিয়ে কোনো লাভ হবে না। সে একটু হতাশ হয়ে সামনে তাকাতেই দেখল যে লোকটি কাঠের ফলক ঝুলিয়ে দিয়েছিল সে কয়েক পা এগিয়ে এসে তার দিকে হাত জোড় করে জিজ্ঞাসা করল, আপনি কি এই অতিথি ঘরে রাত্রিবাস করতে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু কথা শেষ করল না প্রাণেশ। আমি খুবই দুঃখিত, এই নিবাসে কোনো ঘর খালি নেই। তবে আপনি যদি এই শহরে নতুন এসে থাকেন আর রাত্রিবাসের সন্ধান করেন তাহলে এই পথ ধরে কিছুটা হেঁটে যান। দেখতে পাবেন আপনার সমস্যার সমাধান করা আছে। কথাগুলো বলে লোকটি আবার অতিথি ঘরে ফিরে গেল। খুশি হলো প্রাণেশ। বড় শহরের মানুষেরা আগ বাড়িয়ে অপরিচিত মানুষের উপকার করেন না। তার এতকালের দেখা শহরগুলোর মানুষের সঙ্গে এই শহরের মানুষদের পার্থক্য একটু একটু করে স্পষ্ট হচ্ছে। প্রাণেশ হাঁটা শুরু করলো। মিনিট ১২ হাঁটার পর লেখাটা চোখে পড়ল, আমাদের বাড়ি আপনার ঘর। এরকম বিজ্ঞপ্তি আগে কখনো তার চোখে পড়েনি। কৌতূহলী হয়ে দরজায় পৌঁছাতেই একজন প্রৌঢ়া বেরিয়ে এলেন। আসুন আসুন, আপনি কি এই শহরে বহিরাগত? আজ্ঞে হ্যাঁ, হাসবার চেষ্টা করল প্রাণেশ। আপনাকে স্বাগত। আপনার কি কোনো সঙ্গী আছে না আপনি একাই থাকতে আগ্রহী? প্রৌঢ়া জিজ্ঞাসা করলেন। আমি একাই আজ রাত্রে এখানে থাকতে চাই। ঘর কি পাওয়া যাবে? হ্যাঁ, যাবে, কিন্তু প্রথমে আপনি এই ঘরে এসে খাতায় কিছু তথ্য লিপিবদ্ধ করে দিন। প্রৌঢ়া ঘরে ঢুকে টেবিলের ওপর রাখা একটি বাঁধানো খাতা খুলে এগিয়ে দিলেন। খাতার ভেতরেই রাখা আছে কলম। নাম, ঠিকানা, শহরে আসার উদ্দেশ্য লেখার পর আনুমানিক কতদিন সে লিখতে গিয়েও থেমে গেল। আমি আগামীকাল বোধহয় জানতে পারবো কতদিন আমার এখানে থাকতে হবে। প্রৌঢ়া খাতা টেনে নিয়ে প্রাণেশের লেখা পড়ে হেসে বললেন, আপাতত ১ রাত থাকবেন, লিখে দিন। তাই লিখল প্রাণেশ। লিখে জিজ্ঞাসা করল, আমাকে কত দিতে হবে? আপনি কি স্বনির্ভর শয়নকক্ষ চাইছেন না আরামদায়ক কক্ষ পেতে আগ্রহী? স্বনির্ভর হলে ২৪ ঘন্টার জন্য মাত্র ২০০ টাকা। কথা না বাড়িয়ে প্রাণেশ বলল, তাই দিন।
প্রৌঢ়া তাকে যে ঘরে নিয়ে গেলেন দেখল একটা তক্তপোশের ওপর শতরঞ্জি এবং বালিশ পাতা রয়েছে। ঘরে পাখা এবং একটি জানালা দেখতে পেল সে। প্রৌঢ়া বললেন, এই ঘরে লাগোয়া স্নানঘর নেই। উঠানের ওপাশে পরপর 3টি স্নানঘর রয়েছে, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, রাত্রি কি এখানেই আহার করবেন? আমি তো শহরটা দেখিনি, বিশ্রাম নিয়ে শহর দেখতে বেরিয়ে বাইরে কোথাও না হয় খেয়ে নেব। আপনি চিন্তা করবেন না। আচ্ছা, ঘরে সুটকেস রেখে বাইরে গেলে নিরাপদে থাকবে না? প্রাণেশ জিজ্ঞাসা করল। অবশ্যই, এখানে ওরকম কাজ কেউ করে না, প্রৌঢ়া বললেন। ঘরে ফিরে তক্তপোশের শতরঞ্জির উপর শরীর ছেড়ে দিল প্রাণেশ। খুব ক্লান্ত লাগছে শরীর। শতরঞ্জির উপর শোয়া মোটেই আরামদায়ক নয়, কিন্তু তবুও ঘুম এলো। সেই ঘুম যখন ভাঙল তখন পৃথিবীতে অন্ধকার নেমে গেছে। ধর্মরিয়ে বিছানা ছেড়ে নেমে আলো জ্বালল প্রাণেশ। বাইরে বেরিয়ে এসে বাথরুমে গিয়ে স্বচ্ছন্দ হয়ে ফিরে এসে তৈরি হয়ে নিল। অনেকটা সময় অভুক্ত থাকায় খিদেবোধটা ক্রমশ তীব্র হচ্ছে। দরজা ভেজিয়ে বাইরের ঘরে এসে দেখল প্রৌঢ়া তার চেয়ারে বসে কিছু লেখালেখি করছেন। প্রাণেশ তাকে জিজ্ঞাসা করল, ঘরের দরজা খোলা থাকবে? কোনো অসুবিধে নেই, প্রৌঢ়া হাসলেন। আমার সুটকেসটা? বললাম তো, নিশ্চিন্তে বাইরে যেতে পারেন। বাইরের শহরগুলোতে যা সচরাচর হয়ে থাকে তা এখানে কখনো হয়নি, আশা করি হবেও না। প্রৌঢ়া আবার লেখায় মন দিলেন। তারপরেই তার খেয়াল হতে বললেন, একটা কথা, রাত 10:30 পৌনে 11টার সময় বাইরের দরজা বন্ধ করে দেয়া হয়। তার মধ্যে যদি ফিরে না আসতে পারেন তাহলে। কথা থামিয়ে ড্রয়ার থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিলেন। ফোন করে ডাকবেন। নিশ্চয়ই। কার্ড তুলে নিয়ে বেরিয়ে এলো প্রাণেশ। শহরের রাস্তা, বাড়িগুলো আলোয় ঝলমল করছে। প্রথমে চোখে পড়া খাবারের দোকানটার দিকে এক পা এগিয়ে থেমে গেল প্রাণেশ। এত ঝাঁ চকচকে সাজানো খাবারের দোকানের খাবার যে একটু বেশি মূল্যবান হবে তাতে সন্দেহ নেই। সে কাল চাকরি শুরু করার পর বেতন পাবে 1 মাস পরে। ততদিন নিজের থাকা খাওয়ার খরচ তাকেই বহন করতে হবে। বিলাসিতা করলে এই বিদেশে সে নিশ্চয়ই কারো সাহায্য পাবে না। তাছাড়া সে সাহায্য নিতেও চায় না। প্রাণেশ পা বাড়ালো রাস্তায়। ঝকঝকে তল্লাট ছাড়িয়ে খানিকটা দূরে যাওয়ার পর একটা ছোট গলি চোখে পড়ল। গলির মুখের দোকানের উপর লেখা রয়েছে ঘরোয়া খাবার। নাম দেখে বেশ ভালো লাগলো। সে দোকানে ঢুকে দেখল পরিচ্ছন্ন পরিবেশ। 5টা চেয়ার রয়েছে একটা টেবিলের চারপাশে। কিছু খদ্দের লম্বা উঁচু টেবিলে খাবার রেখে দাঁড়িয়ে খাচ্ছেন। দেয়ালে টাঙানো খাদ্য তালিকা এবং তার মূল্য দেখে প্রাণেশের ভালো লাগলো। অস্বাভাবিক দাম নয়, স্বচ্ছন্দে সে খেতে পারবে। কাউন্টারের ওপার থেকে এক সুন্দরী হেসে জিজ্ঞাসা করলেন, আপনি কি রাতের খাবার নেবেন? মাথা নেড়ে হ্যাঁ বলল প্রাণেশ। আমিষ না নিরামিষ? যেটা ভালো রান্না হয়েছে সেটাই দিন, প্রাণেশ হাসল। সুন্দরীর চোখ একটু ছোট হলো, কিন্তু সঙ্গে সঙ্গে হেসে মাথা নেড়ে বললেন, দয়া করে একটু অপেক্ষা করুন। একটু পরেই লম্বা টেবিলের এক প্রান্তে খাবারের প্লেট রেখে সুন্দরী বললেন, আপনার জন্য নিরামিষ খাবারই এনে দিলাম। ধন্যবাদ। আচ্ছা, আমি কি খাবার নিয়ে ওই টেবিলের চেয়ারে বসতে পারি? প্রাণেশ জিজ্ঞাসা করে দেখল সুন্দরী একটু বিব্রত হলেন। তিনি বললেন, আমাদের ইচ্ছে অসুস্থ বা অতি বয়স্করাই ওই চেয়ারে বসে টেবিলে প্লেট রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। প্রাণেশ মাথা নাড়ল। বাহ, খুব ভালো ব্যবস্থা, অনেক ধন্যবাদ। সুন্দরী তার অন্য কাজে ফিরে গেলে প্রাণেশ খাবারে মন দিল। খাওয়া শেষ হওয়ার পর দাম দিতে গিয়ে প্রাণেশ সুন্দরীকে দেখতে পেল না। তার জায়গায় কাজে এসেছেন এক তরুণ। 60 টাকায় এত সুন্দর নিরামিষ রান্নার প্লেট পেয়ে যাওয়ায় একটা চিন্তা দূর হলো। একেবারে ঘরোয়া রান্না, শরীর ঠিক থাকবে। দাম মিটিয়ে সে বড় রাস্তায় চলে এসে ঘড়ি দেখল, রাত 9:15। একটু হাঁটাহাঁটি করে এই শহরটাকে দেখে নিলে কেমন হয়? কিন্তু ভাবনাটা সে বাতিল করল। আজ প্রথম দিন, শহরটা তো পালিয়ে যাচ্ছে না। এখন তার খাটে শুয়ে রাতটা কাটিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সে পা বাড়াতেই দেখল গলি থেকে স্কুটার নিয়ে হেঁটে বেরিয়ে আসছেন সুন্দরী। যন্ত্রটি চালু করে মাথায় হেলমেট চাপিয়ে সুন্দরী তাকালেন, তাকিয়ে হাসলেন।
প্রাণেশ হেসে বলল, ছুটি হয়ে গেল? আজকের মতন। কিছু মনে করবেন না। আপনাকে আগে তো কখনো দেখিনি। কি করে দেখবেন? আমি আজই এই শহরে এলাম। আজ এসেছেন? হ্যাঁ, এই বিকেলে। সে কি? আজ তো খেয়া, লঞ্চ সব বন্ধ। কি করে এলেন? শ্বাস ফেলল প্রাণেশ। শেষ পর্যন্ত সত্যি কথাই বলল সে। শুনে চোখ বড় হয়ে গেল সুন্দরীর। দেখুন, এখানে অসত্য বলা শাস্তিযোগ্য অপরাধ। আপনি এখনই সত্যি কথা বলুন। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। এক ভদ্রমহিলা স্টেশন থেকে আমাকে রিকশায় চাপিয়ে নদীর ঘাটে এনেছিলেন। তারপর নৌকো বেয়ে এখানে পৌঁছে দিয়ে গেছেন। প্রাণেশ বলল। কে সেই ভদ্রমহিলা? কোথায় থাকে? সুন্দরী প্রশ্ন করলেন। প্রাণেশ মাথা নাড়ল। আমি কিছুই জানি না। নিজের সম্পর্কে কিছুই বলেননি। রিকশা চালাতে পারে? নৌকো বাইতে পারে? হ্যাঁ, খুব ভালোভাবে পারেন, প্রাণেশ বলল। উনি যদি উপকার না করতেন তাহলে আমি আজ ঠিক সময়ে এই শহরে পৌঁছাতেই পারতাম না। অদ্ভুত চোখে প্রাণেশের দিকে তাকিয়ে সুন্দরী বাইক চালিয়ে দ্রুত চোখের দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন। এরকম ব্যবহারের কারণ স্পষ্ট হলো না প্রাণেশের কাছে। সুন্দরী কি এই ভদ্রমহিলা কে তা অনুমান করতে পেরেছেন? তিনি কি এই মহিলার সাহায্য নিয়ে এই শহরে তার আশাটা সমর্থন করছেন না? কি জানি। সকালে স্নান সেরে বের হওয়ার সময় সে বাইরের ঘরে বসা প্রৌঢ়ার সামনে এসে জিজ্ঞাসা করল, আমাকে কি এখন কিছু টাকা জমা দিতে হবে? এখানে যে বোর্ডার যখন আসেন তার ২৪ ঘন্টা পরে তার একটা দিন ধরে নেওয়া হয়। অতএব আপনার দিন শেষ হবে আজ সন্ধ্যায়। এখানে আপনি কতদিন থাকবেন বলে ভাবছেন? প্রৌঢ়া জিজ্ঞাসা করলেন। আজ অফিসে যাওয়ার পর সেটা বুঝতে পারবো, প্রাণেশ বলল। তাহলে ২০০ টাকা জমা দিয়ে রসিদ নিয়ে যান। প্রৌঢ়া একটা রসিদের বই টেনে নিলেন। সেই খাবারের দোকানে ঢুকে একটু হতাশ হলো প্রাণেশ। এই সকালে যারা রেস্টুরেন্টে কাজ করছে তারা গত রাতে ছিল না। স্বাভাবিক কারণেই গত রাতে দেখা সুন্দরীকে এই সময় দেখা গেল না। আজ আমিষ খেতে চাইল। ভাতের সঙ্গে ডাল, ভাজা আর মাছের ঝাল। দাম পড়ে গেল ১২০ টাকা। খেতে খেতে মনে হলো কাল রাতের নিরামিষ তরকারি মোটেই খারাপ ছিল না। মাঝখান থেকে ৬০ টাকা বেশি খরচ হয়ে গেল। অফিসে পৌঁছে এসে দেখতে পেল ১০টা বাজার আগেই সমস্ত কর্মচারী যে যার চেয়ারে পৌঁছে গেছে। সে সুবীরবাবুর দরজায় শব্দ করে ভেতরে মুখ বাড়াতেই তিনি বললেন, ওহো, আসুন, ঠিক সময়ে এসেছেন। আমরা এখানে সবাই সকাল ১০টার মধ্যে অফিসে আসতে অভ্যস্ত। বসুন। উল্টো দিকের চেয়ারে বসল প্রাণেশ। কাল এখানে কোনো অসুবিধা হয়নি তো? মাথা নাড়ল প্রাণেশ। একদম না। শুনুন, আপনি অনেক দূর ট্রেনে চড়ে নৌকায় নদী পেরিয়ে এই অফিসে এসেছেন। তাই ধরে নেওয়া হচ্ছে আপনি খুব উদ্যমী মানুষ। তাই কর্তৃপক্ষ স্থির করেছেন যাতে আপনি হাতে কলমে কাজ ভালোভাবে শিখতে পারেন। তাই সেজন্য এখান থেকে ৫০ মাইল দূরে যেখানে আমাদের প্রজেক্ট চলছে সেখানে আপনার প্রথম পোস্টিং হচ্ছে, সুবীরবাবু বললেন। ওটা কিরকম জায়গা? শহর? জিজ্ঞাসা করল প্রাণেশ। সুবীরবাবু বললেন, এতকাল যেসব এলাকা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের সমৃদ্ধ করার যে চেষ্টা এখন চলছে তার সঙ্গে সামিল হয়েছে আমাদের দপ্তর। আপনি যে জায়গায় যাবেন তার নাম ভুবন ঝিল। ওই পিছিয়ে থাকাই অঞ্চল। ভুবন ঝিল নামটা খুব চমকপ্রদ বলে মনে হলো প্রাণেশের। হ্যাঁ, ভুবন শব্দটির সঙ্গে ঝিল রয়েছে বলে ভাববেন না ওখানে বিশাল ঝিল দেখতে পাবেন। হয়তো কোনো এককালে ওখানে বিশাল ঝিল ছিল। এখন ছোট ছোট পুকুর দেখতে পাবেন, আর পাবেন জঙ্গলে ছাওয়া টিলা। জলাশয় হারিয়ে গিয়ে কি করে টিলা তৈরি হলো তা আমার জানা নেই। ভুবন ঝিলে যাওয়ার জন্য বাস পাবেন না। ওই অঞ্চলে যাতায়াতের জন্য এখনো বাস রুট চালু হয়নি। রাস্তা সব জায়গায় বাস চলাচলের যোগ্যও নয়। আমাদের অফিসের গাড়ি আপনাকে ভুবন ঝিলে পৌঁছে দিয়ে আসবে। ওখানকার দায়িত্বে আছেন বদন সুন্দর বিশ্বাস, আমাদের একজন প্রবীণ সহকারী। বদন সুন্দরবাবু অবসর নেবেন ঠিক ১ মাস পরে। তিনি আপনাকে যা যা করণীয় তা ভালোভাবে বুঝিয়ে দেবেন। বেশ অন্তরঙ্গ গলায় কথাগুলো বললেন সুবীরবাবু। আমাকে ওখানে গিয়ে কি করতে হবে? প্রশ্নটা না করে পারল না প্রাণেশ।
সুবীরবাবু টেবিলের একপাশে রাখা একটা দড়ি বাঁধা ফাইল তুলে নিয়ে এগিয়ে দিলেন। এটা পড়লে বিস্তারিত জানতে পারবেন। কি করবেন তার নির্দেশ এখানেই পাবেন। ওখানে থাকার জন্য অফিস ছাড়া দুটো কাঠের ঘর আছে। শাকসবজি ইত্যাদি লোকালি পাওয়া যায়। সপ্তাহে একদিন জিপ প্রয়োজনে ওখানে যায়। চাল ডাল তেল ইত্যাদির জন্য ফোন করলে ওরাই পৌঁছে দেবে। যা খরচ হবে তা আপনার বেতনের টাকা থেকে কেটে নেওয়া হবে। অনেকগুলো প্রশ্ন মনে ছোবল মারছিল। যা বুঝতে পারছে তাতে মনে হচ্ছে জায়গাটা সরলভাবে বাসযোগ্য নয়। বিপদ এলে কিভাবে মোকাবেলা করতে হবে? বদন সুন্দরবাবু চলে এলে ওখানে এই অফিসের আর কতজন কর্মীকে সে সঙ্গে পাবে? কিন্তু প্রশ্নগুলো গিলে ফেলল সে। ভুবন ঝিলে পৌঁছবার পর হাতে কলমে অভিজ্ঞতা হওয়াই তো ভালো। দুপুরে খাবার সেই হোটেলে খেয়ে নিয়ে 12টায় অফিসের সামনে থেকে জিপে উঠে বসল প্রাণেশ। পেছনে কিছু মালপত্র এবং সে ছাড়া ড্রাইভারের সঙ্গে কোনো সঙ্গী নেই জিপে। জিপ যখন গতি বাড়িয়েছে তখনই তার চোখে পড়ল। মাথা হেলমেটে ঢাকা সত্ত্বেও দেখে তার মনে হলো সে ভুল করছে না। কাল রাতে যে সুন্দরীর সঙ্গে সে কথা বলেছিল সে উল্টো দিকের রাস্তা ধরে চলে গেল তার দিকে না তাকিয়ে। নিশ্চয়ই সুন্দরী তার কাজের জায়গায় যাচ্ছে। সুন্দরী জানল না কাল রাতের বেলায় সে যার সঙ্গে কথা বলেছিল সে এই মুহূর্তে এই শহর থেকে 50 মাইল দূরে একটা জায়গা যার নাম ভুবন ঝিল সেখানে চলে যাচ্ছে। সেখান থেকে সে কবে ফিরে আসবে তার ঠিক নেই। আর ফিরে এলেও যে দেখা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। বুক নিংড়ে বাতাস বের হলো। হায়, এরই নাম জীবন। শহর ছাড়াবার পরে মাইল 10 চলে আসার পর প্রাণেশের মনে হলো সে জিপ নয় ডিঙ্গি নৌকোয় বসে আছে। দুলে দুলে চলছে জিপ গাড়ি। একবার বাঁ দিকে কাত হচ্ছে আর একবার ডান দিকে। চলছে প্রায় শামুকের গতিতে। জিপের চালক হেসে বলল, বুঝতেই পারছেন রাস্তা খুব খারাপ। তা তো বুঝতে পারছি। আপনারা এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করেন? প্রতিদিন নয়, হপ্তায় একদিন। তাতেই সর্বাঙ্গে ব্যথা হয়ে যায়। সে তো হবেই। তা এইরকম ভয়ঙ্কর রাস্তা সারানো হয় না কেন? হচ্ছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে। সে কি, কেন? নদীর ওপারে যে বড় আদালত রয়েছে সেখানে আপত্তি জানিয়ে মামলা করেছে এই জমির মালিক। সামনের দিকে চোখ রেখে চালক বলল, মামলা? ভালো কাজের বিরুদ্ধে মামলা? আজ্ঞে, উনি তো নদীর ওপারের মানুষ। যদি এপারের হতেন তাহলে কিছুতেই মামলা করতেন না। কিন্তু এরকম অদ্ভুত কাজ কেন করলেন? এই যে জায়গা জমি দেখছেন তা নাকি এককালে ঝিল ছিল। সে ঝিলের মাঝখানে দাঁড়ালে মনে হতো এটাই ভুবন। তারপর একদিন খুব ভূমিকম্প হলো। ঝিলের জল সরে গিয়ে মাটি এবড়ো থেবড়ো হয়ে গেল। টিলা মাথা তুলল। তখন ঝিলের বুকে গজিয়ে ওঠা কয়েক একর জমি এক ধনী বেড়াতে এসে সরকারের কাছ থেকে জলের চেয়ে কম দামে কিনে নিলেন। কিনলেন, কিন্তু সেই জমিকে তেমনই রাখলেন যেমন ছিল। তারপর বছরের পর বছর চলে গিয়েছে। এই এবড়ো থেবড়ো জমির চেহারা একই থেকে গিয়েছিল। কয়েক বছর আগে টিলার পাশে বস্তি তৈরি করতে গিয়ে যখন রাস্তার প্রয়োজন হলো তখন সরকার ওই জমি আবার কিনতে চাইলেন। তারা রাস্তা বানাবেন। ওই জমি ফেরত না পেলে রাস্তা বানানো সম্ভব নয়। যিনি কিনেছিলেন তিনি গত হয়েছেন বহুকাল আগে। তার উত্তরাধিকারীরা জমির যে মূল্য চাইলেন তা বাজার ছাড়া তো বটেই, সমালোচনার মুখে পড়তে হতে পারে। সরকার জমি অধিগ্রহণ করতে গিয়ে দেখলেন জমির মালিক ইতিমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন। সেই মামলা এখনো আদালতে চলছে। এই কথাগুলো জিপের চালক ধীরে ধীরে পথের ওপর থেকে নজর না সরিয়ে বলে গেল। চারপাশে তাকিয়ে প্রাণেশের মনে হলো একটা লোকের জেদের কারণে মানুষকে এই অসুবিধায় পড়তে হচ্ছে। যে লোকটা নিতান্ত খেয়ালের বশে এই জমি কিনেছিল তার কি বাসনা ছিল? সারা শরীরে জিপের ঝাঁকুনিতে ব্যথা ছড়িয়েছে। বসে থাকতে খুব কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত টিলাগুলো স্পষ্ট হলো। প্রথম টিলার গা বেয়ে জিপ উপরে উঠতেই চোখ জুড়িয়ে গেল প্রাণেশের। সবুজের ঢেউ খেলে গেছে সামনে। সেই সবুজের শেষ হয়েছে একটি খরস্রোতা নদীর গায়ে। নদীটি চওড়ায় বড়জোর 30-35 গজ হবে। নদীর ওপর বাঁশের সাঁকো রয়েছে।
অর্থাৎ নদী পেরিয়ে ওপারে এই জিপ যেতে পারবে না। নদীর কাছে পৌঁছে ড্রাইভার দুবার হর্ন বাজালো। প্রাণেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কাউকে কি দেখতে পাচ্ছেন? দেখার দরকার নেই, গাড়ির হর্ন কানে গেলে দাদা নিজেই চলে আসবেন, হেসে বললেন চালক। জিপ থেকে নেমে এসেছেন তিনি। ঠিক তখনই এক প্রৌঢ়কে দেখা গেল, নদীর দিকে দ্রুত হেঁটে আসছেন। শীর্ণ চেহারা, পরনে হাফ প্যান্ট আর গেঞ্জি। ড্রাইভার চিৎকার করে জিজ্ঞাসা করল, ভালো আছেন দাদা? আমি তো খারাপ থাকি না ভাই, চিৎকার শোনা গেল। দেখুন কাকে এনেছি। হাত তুলে প্রাণেশকে দেখালেন ড্রাইভার। কপালে দুটো হাত ঠেকিয়ে প্রৌঢ় গলা তুললেন, আসুন আসুন ভাই, আপনি তো প্রাণেশ বাবু। অবাক হলো প্রাণেশ। নিশ্চয়ই প্রৌঢ়কে টেলিফোনে তার আসার কথা জানিয়ে দেয়া হয়েছে। সে সুটকেস তুলে নিয়ে কাঠের সাঁকো পেরিয়ে ওপারে এসে বলল, নমস্কার, আপনি নিশ্চয়ই বদন সুন্দর বাবু। আদি এবং অকৃত্রিম। দিন, আপনার সুটকেসটা আমাকে দিন। ছি ছি, এ আপনি আমাকে কি বলছেন? মাথা নেড়ে আপত্তি জানিয়ে চারপাশে তাকিয়ে একটা 2 কামরার ইটের একতলা বাড়ি দেখতে পেল প্রাণেশ। আপনি নতুন এলেন, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য, হেসে বললেন বদন সুন্দর বাবু। এর মধ্যে ড্রাইভার একটা ভারী ব্যাগ বহন করে সেতু পেরিয়ে নিজেই বাড়ির বারান্দায় রেখে গেল। তারপরে পকেট থেকে একটা খাম বের করে ড্রাইভার বদন সুন্দর বাবুর সামনে এগিয়ে দিল। পরশু আপনার এই চিঠি এসেছে। ও তাই? হাত বাড়িয়ে খাম নিয়ে মুখ ছিঁড়ে ভিতর থেকে চিঠি বের করলেন বদন সুন্দর বাবু। দ্রুত পড়ে নিয়ে বললেন, সর্বনাশ। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোনো খারাপ খবর? খারাপ? এর চেয়ে খারাপ আর কি হতে পারে? আমার ওয়াইফ অসুস্থ, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা ভালো নয়। মাথা নেড়ে দ্রুত পকেট থেকে মোবাইল বের করে বিশেষ নম্বর টিপলেন তিনি। পরপর 3 বারের পর ওর মুখে হতাশা ফুটে উঠল। হায় কপাল। প্রাণেশ জিজ্ঞাসা করল, কি হলো? টাওয়ার নেই, আপনার কাছে ফোন আছে? মাথা নেড়ে হ্যাঁ বলায় বদন সুন্দরবাবুর বলা নম্বর 2 বার চেষ্টা করে একই অভিজ্ঞতা হলো। বদন সুন্দরবাবু বললেন, সারাদিনে 1-2 বার লাইন পাওয়া যায়, তাও কপাল ভালো থাকলে। বিচলিত হয়ে পড়লেন বদন সুন্দরবাবু। এইরকম পাণ্ডব বর্জিত জায়গায় বসে প্রিয়জনের অসুস্থতার কথা শুনলে অসহায় হয়ে পড়তেই হয়। মানুষটির জন্য খারাপ লাগছিল প্রাণেশের। বদন সুন্দরবাবু ড্রাইভারকে বললেন, তুমি এখনই ফিরে যেও না, আমি শহরের অফিসের সঙ্গে একটু পরে আবার চেষ্টা করছি, যদি যোগাযোগ হয়। তারপর প্রাণেশের দিকে তাকিয়ে বললেন, চলুন আপনাকে সবকিছু দেখিয়ে দেই। 2টো ঘর, একটিতে বদন সুন্দরবাবু থাকেন, সেই ঘরেই তার অফিস। অন্য ঘরটি তালাবন্দি। সেই তালা খুলে ভেতরে ঢুকে বদন সুন্দর বললেন, 2টোর মধ্যে এটি একটু বেশি ভালো, এখানে আপনি থাকবেন। সুটকেসটা ওই টেবিলের উপর রেখে দিন, বিছানাটা আজই পেতে দেয়া হয়েছে। জানালা 2টো খুলে দিলেন ভদ্রলোক। তারপর বললেন, দয়া করে আমার সঙ্গে আসুন। বাইরে বেরিয়ে পাশের ঘর দেখিয়ে বদন সুন্দর বললেন, ওইটাতে আমি থাকি। পেছনে রান্নাঘর আর ওই পাশে কুয়ো আর পায়খানা। কুয়োর ওপর ঢাকনা দেওয়া থাকে, ব্যবহার করার আগে ওটা খুলে নেবেন। এবার আসুন আমার ঘরে। বদন সুন্দর পাশের ঘরে নিয়ে গেলেন প্রাণেশকে। এক কোনায় একটা শীর্ণ খাটিয়ার উপর শতরঞ্জি পাতা বিছানা। দেয়ালে কয়েকটা জামা কাপড় ঝুলছে। এদিকে টেবিলের লাগোয়া 2টো চেয়ার। তার একটায় প্রাণেশকে বসার ইঙ্গিত করে নিজে অন্যটায় বসে বললেন, এই যে দেখছেন ফাইলগুলো, এর মধ্যে যাবতীয় তথ্য রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন কোন কোন কাজের প্রজেক্ট এখানে নেওয়া হয়েছে। মাথা নাড়ল প্রাণেশ। না। সে কি? অবাক হলেন বদন সুন্দর। আমি গতকাল সন্ধ্যায় এখানকার অফিসে জয়েন করেছি। প্রজেক্ট সম্পর্কে কোনো তথ্য জানতে পারার সুযোগ তৈরি হয়নি। প্রাণেশ নিচু স্বরে বলল, ও, একটু বসুন, বলে সামনের ফাইলগুলো থেকে একটা টেনে নিয়ে ফাঁস খুলতে খুলতে বললেন, আসুন, খুব সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে কি কি কাজ হচ্ছে। নদীর এপাশের সমস্ত জমি আমরা লিজ নিয়েছি। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রশ্ন করবেন।
প্রায় 40 মিনিট ধরে বদন সুন্দর এখানকার কর্মযজ্ঞ সম্পর্কে প্রাণেশকে অবহিত করলেন। তারপর বললেন, আমার খুব খারাপ লাগছে। বলা মাত্রই মোবাইল জানান দিল। খপ করে সেটা তুলে কানে চেপে বদন সুন্দর বললেন, হ্যালো। হ্যাঁ স্যার, আমি বলছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বদন সুন্দর বলছি। হ্যাঁ স্যার। মন খুব ব্যাকুল হয়েছে। নিশ্চয় নিশ্চয়ই। সংকটে না থাকলেই আমি দেরি না করে ভুবন ঝিলে চলে আসব। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আমার নমস্কার নেবেন। মোবাইল বন্ধ করে বদন সুন্দর বললেন, বুঝতেই পারছেন, স্ত্রীর জন্য খুব চিন্তায় আছি। আপনি আজ প্রথম এখানে এলেন আর আমাকে আজই স্ত্রীর পাশে দাঁড়াতে হাসপাতালে যেতে হবে। খুবই খারাপ লাগছে। কিন্তু বুঝতেই পারছেন, না যাওয়ার কথাও ভাবতেই পারছি না। আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে একটু সুস্থ দেখলেই আমি চলে আসবো ভাই। ভাই বললাম, কিছু মনে করবেন না। আর তো একটা মাস, তারপর আমারও চাকরি নেই। তাই যতটুকু পারি আপনাকে বুঝিয়ে যাব। আরো আধা ঘন্টা সময় নিয়ে যতখানি পারেন বুঝিয়ে বলার চেষ্টা করলেন বদন সুন্দর। এই মুহূর্তে নতুন কাজ হচ্ছে না বলে কয়েকদিন অপেক্ষা করলেই চলবে। তারপর বদন সুন্দর ফিরে এসে সেই কাজে সঙ্গী হবেন। প্রাণেশকে নিয়ে বাড়িটার চত্বর ঘুরিয়ে দেখালেন বদন সুন্দর। বললেন, রোজ সকালে ছুটকি আসে, এসে ভাতে ভাত সঙ্গে বড় জোর একটা ঝোল রেঁধে দেয়। তার বেশি ওরা তো কখনো খায়নি। কি করে রাত্রে জানবে বলুন। দুবেলার রান্না রেঁধে নিজের খাবার নিয়ে ও সকালে চলে যায়। ভালো মেয়ে। থাকে কোথায়? ওই যে টিলা দেখছেন, ন্যাড়া টিলা, তার ওপাশে একটা গ্রাম আছে। খুব গরিব মানুষের গ্রাম। আমাদের কোম্পানি কাজ শুরু করার পর গ্রামের মানুষগুলো এখন দুবেলা ভাত খেতে পারছে। আপনার রাতের খাবার ওই দেখুন, চাপা দিয়ে রাখা আছে। এখানে তো ইলেকট্রিক নেই, তাই তাড়াতাড়ি খেয়ে নেবেন। বলতে বলতে সাঁকো দিয়ে এগিয়ে যাচ্ছিলেন বদন সুন্দর। সাঁকোর মুখে দাঁড়িয়ে তিনি প্রাণেশের দুটো হাত আঁকড়ে ধরে বললেন, বুঝতেই পারছেন, মন স্থির নেই। আপনি প্রথমবার এলেন আর আমাকেই চলে যেতে হচ্ছে। আপনি এসব ভাববেন না, আপনার স্ত্রীর সুস্থতা অনেক জরুরি ব্যাপার। হেসে বলল প্রাণেশ। কিন্তু আপনি জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন না? হ্যাঁ, এমন কিছু নেই যা ওখানে নিয়ে যেতে হবে। ও হ্যাঁ, রাত নামলে ঘর থেকে বের হবেন না। দরজা ভেতর থেকে বন্ধ রাখবেন। ভোরের আলো না এলে বাইরে বের হবেন না। বদন সুন্দর নিচু গলায় কথাগুলো বলে দ্রুত উঠে গেলেন সাঁকোর উপর। একটু গলা তুলে প্রাণেশ জিজ্ঞাসা করল, এ কথা কেন বললেন? কোনো ভয়ের ব্যাপার আছে নাকি? পেছনে ফিরে না তাকিয়ে হাত নেড়ে নদী পেরিয়ে গেলেন তিনি। প্রাণেশ দেখল ভদ্রলোক গাড়িতে উঠে বলা মাত্র সেটা চলতে শুরু করলো, যেন বালক তৈরি হয়েই ছিল। গাড়ির আওয়াজ মিলিয়ে যাওয়া মাত্র আচমকা পৃথিবীটাকে শব্দহীন মনে হলো প্রাণেশের। কোথাও কোনো শব্দ নেই, এমনকি নদীটাও বয়ে চলেছে নিঃশব্দে। এইরকম নিষ্প্রাণ জায়গায় দিন বিকেলে একা থাকতেই অস্বস্তি হয়। প্রাণেশ নিঃশব্দে হাসল। দেখা যাক। ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে সুটকেস খুলে পাজামা বের করে পোশাক পাল্টে নিয়ে শুয়ে পড়ল প্রাণেশ। দরজাটা খোলা আছে। থাক। বদন সুন্দর বলেননি ওটা দিনের বেলাতেও বন্ধ রাখতে। বদন সুন্দর বলেননি ওটা দিনের বেলাতেও বন্ধ রাখতে। মাত্র 50 মাইল রাস্তা, কিন্তু গাড়িতে বসে দুলতে দুলতে এসে শরীর যে কাহিল হয়েছিল তা 1.5 ঘন্টা টানা ঘুমিয়েও সব সম্পূর্ণ দূর হলো না। দরজায় এসে দাঁড়াতেই প্রাণেশ বুঝতে পারল, সূর্য ডুবে যাওয়ার পরেও পৃথিবীতে যে মায়াময় আলোয় ভুবন মাখামাখি হয়ে থাকে, এখন সেই সময়। সে মুগ্ধ চোখে পৃথিবীটাকে দেখল। নাতিদীর্ঘ নদীর জল তীর তীর করে বয়ে যাচ্ছে। এর মধ্যেই এই নদীর জলের রং কালচে হয়ে গিয়েছে। চারপাশে তাকালো প্রাণেশ। এই না বিকেল না সন্ধ্যায় কেন যে কোনো পাখি নজরে পড়ছে না তা সে বুঝতে পারছিল না। ধীরে ধীরে হেঁটে সাঁকোর কাছে এসে দাঁড়ালো সে। চারপাশে নজর বোলাতেই মন অনাবিল সুখে ভরে গেল। আহা, এমন চরাচরে সে কখনো আসেনি। মাটি, ঘাস, টিলা, নদী মিলেমিশে
শেষ সূর্যের ঘুম ঘুম চলে যেতে যেতে পড়ে থাকা আলোয় যেন ডুব দিয়ে রয়েছে। এরকম জায়গায় যে সে আসতে পারবে তা কোনো দিন ভাবেনি। ধীরে ধীরে সে ফিরে এসে ঘর থেকে একটা চেয়ার টেনে বের করে বারান্দায় রেখে আরাম করে বসল। আলো নিভছে ধীরে ধীরে। আকাশের ঘন নীল যেন আরো ঘন হচ্ছে এখন। প্রাণেশের খুব ইচ্ছে হলো এই মনোরম পরিবেশে একটু গলা ছেড়ে গান গাইতে। সে গুনগুন করে গান ধরল। শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেল, নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি। গানটা গাইতেই মনে হলো ভুল হচ্ছে, এখানে পাখিদের কোনো অস্তিত্ব নেই। গানটা শুনলে লোকে বলবে কি? তাছাড়া গানের লাইনে কাউকে খোঁজার কথা বলা আছে, তার তো এখন কাউকে খোঁজার ব্যাপার নেই। সেই কৈশোরে যাকে জেনে মনে হয়েছিল এই তার ইহকাল, এই তার পরকাল, সে তো কখন কিভাবে কোথায় হারিয়ে গিয়েছে। অথচ সে এখন আজ গান বেছে নিল, তাতে লাইন রয়েছে তোমায় খুঁজে মরি। মাথা নাড়ল প্রাণেশ। জীবনের কোনো ভালো লাগা, কোনো আকাঙ্ক্ষার মৃত্যু হয় না, সবই লুকিয়ে থাকে স্মৃতিতে। ঠিকঠাক পরিস্থিতিতে সে তার অস্তিত্বের জানান দেয়। এখন পাতলা আঁধার জড়িয়ে গিয়েছে পৃথিবীতে। সামনের নদীর জল ধীরে ধীরে কালো হয়ে গিয়ে সেই আঁধারে মিশে গিয়েছে। ঠিক এই সময় প্রাণেশের চোখে পড়ল নদী থেকে কিছু ধীরে ধীরে উপরে উঠে আসছে। সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে একটু ঝুঁকতেই বুঝতে পারল ওটা একটা সাপ। এই সাপের চেহারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তারপরেই তার খেয়াল হলো বদন সুন্দর বাবুর কথা মনে এলো। তিনি বলে গিয়েছিলেন অন্ধকার নামলে ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকতে। তাহলে কি এই সাপের কথা ভেবে কথাগুলো বলেছিলেন? দ্রুত চেয়ার ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে সে জানালাগুলোর দিকে তাকালো। খোলা জানালা কি তার পক্ষে নিরাপদ হবে? সে কোনো ঝুঁকি না নিয়ে জানালা দুটো বন্ধ করে দিল। অন্ধকার ঘরে বসে প্রাণেশের মনে হলো এইভাবে থাকা যায় না। কিন্তু যে সাপটাকে নদী থেকে উঠে আসতে একটু আগে দেখলো, তাকে সে কখনো দেখেনি। অত মোটা এবং লম্বা সাপ একমাত্র টিভির জঙ্গলের ছবিতেই দেখতে পাওয়া যায়। ওই সাপটার জন্যে কি বদন সুন্দরবাবু তাকে সন্ধ্যের পরে ঘরের দরজা বন্ধ রাখতে বলেছেন? ওটা কি জাতের সাপ? কি নাম? হঠাৎ দরজায় শব্দ হলো। বন্ধ দরজার ওপাশে যেন ঘষ্টে যাচ্ছে কিছু। দরজাটা শক্ত বলে চাপ সামলে নিচ্ছে। ওই সাপটা কি তাকে দেখে ফেলেছিল? দেখে খাবারের সন্ধানে দরজায় চলে এসেছে? প্রাণেশ খাট থেকে উঠে হাতড়ে হাতড়ে একটু এগোতেই টেবিলটাকে পেয়ে গেল। বদন সুন্দরবাবু যখন তাকে কাজের কথা বোঝাচ্ছিলেন, তখন টেবিলের ওপর একটা হ্যারিকেন আর দেশলাই সে দেখেছিল। হাতড়ে হাতড়ে সেই দেশলাই খুঁজে পাওয়ার পরে 3টে কাঠি নষ্ট করে সে হ্যারিকেন জ্বালতে সক্ষম হলো। আলো জ্বলে উঠতেই ঘরটা পরিষ্কার হয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে ঘরের কোনায় একটা কোদাল এবং তার পাশে শাবলটাকে দেখতে পেল প্রাণেশ। কাছে গিয়ে শাবলটাকে তুলে বুঝল ওটা লোহার তৈরি এবং বেশ ভারী। আত্মরক্ষার জন্য শাবলটাকে কাজে লাগানো যাবে। দরজায় ঘষ্টানোর শব্দ থামল। শাবল হাতে নিয়ে চেয়ারে মিনিট 8 বসে থাকলো প্রাণেশ। তার খুব কৌতূহল হচ্ছিল দরজাটা খুলে দেখে নেয় সাপটা কাছাকাছি আছে কিনা। ঠিক তখন চিৎকারটা কানে আসায় চমকে উঠল প্রাণেশ। ওটা যে শেয়ালের ডাক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শেয়ালটা অদ্ভুত স্বরে চিৎকার করতে করতে থেমে গেল। কৌতূহল এড়াতে পারল না প্রাণেশ। নিঃশব্দে দরজা খুলে ঈষৎ ফাঁক করে বাইরের দিকে তাকিয়ে প্রথমে সে কিছুই দেখতে পেল না। তারপর চোখ একটু সয়ে গেলে সে চমকে উঠল। সাপটার লেজ দেখা যাচ্ছে, অল্প অল্প উপরে উঠছে আর নামছে। সাপের মুখ এই ঘরগুলোর উল্টো দিকে, যা ঘর থেকে দেখা যাচ্ছে না। সাহস করে দরজাটা আরেকটু ফাঁক করে বারান্দায় পা রেখে দেখার চেষ্টা করল সে। ঠিক তখনই ওঠা চাঁদ থেকে নেমে আসা মিটমিটে আলোয় পৃথিবীটা ঈষৎ ছায়া জড়ানো আলোয় ছেয়ে গেল। দুপা বাড়াতেই সে আবছা আলোয় দৃশ্যটা দেখতে পেল। লম্বা বড় সাপ শেয়ালটার সমস্ত শরীর পাকে পাকে চেপে ধরে শীর্ণ করে নিচ্ছে। সাপটার মুখ যতটা সম্ভব বড় হয়ে গিয়েছে
এবং শিয়ালের মাথাটা গিলে ফেলার চেষ্টা করছে। চোখের সামনে মাথাটা গিলে ফেলল সাপ। শিয়ালের বাকি শরীরটা এখন বাইরে উঁচু হয়ে আছে। সাপটা এবার একটু একটু করে শিয়ালের শরীরটাকে গিলতে চেষ্টা করল। আশেপাশে কেউ নেই। ওই অন্ধকার মেশা আলোয় প্রাণেশ দেখল সাপটা একক শক্তি দিয়ে শিয়ালের অর্ধেক শরীর গিলে ফেলতে পেরেছে। শিয়ালটার শরীরে আর প্রাণ নেই। এখন সাপের শরীর থেকে ওকে বের করলেও ওর কোনো লাভ হবে না। সাপের গলা ফুলে উঠেছে। নিজের শরীরটাকে এবার লম্বা করে ফেলে সে বাকি শিয়ালটাকে গিলে ফেলতে চাইছে। শিয়ালটা যেমন তার শরীরের ভেতর ঢুকছে, তেমনি শরীরটা ফুলে উঠে তার অস্তিত্ব জানান দিচ্ছে। শেষ পর্যন্ত শিয়ালের শরীরের 90% সাপের গলা এবং পেটের ভেতরে চলে গেল। এবার সাপের শরীরটা বেড়ে উঠল। তারপর ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। জলে নামার আগেই শিয়ালটাকে পুরোপুরি গিলে ফেলল সাপটা। এখন সাপের গলা ফেঁপে ফুলে উঠেছে। বোঝা যাচ্ছে শিয়ালটা রয়েছে ওখানে। ধীরে ধীরে বিরাট সাপটা নেমে গেল নদীতে। জলের আড়ালে চলে গেল তার শরীর। প্রাণেশের বুক থেকে যেন ভারী পাথর নেমে গেল। ওই শিয়ালটার বদলে তাকে যদি সাপটা আক্রমণ করত, তাহলে এইভাবে গিলে ফেলতে পারত। তার শরীর ওই সাপের পেটে চলে গেলে কেউ তাকে খুঁজে পেত না। একটা কথা মনে আসায় স্বস্তি হলো প্রাণেশের। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল সে মাঝে মধ্যে টিভিতে দেখে। বড় সাপ এইভাবে প্রাণী গিলে ফেলে যতক্ষণ হজম করতে না পারে ততক্ষণ এমনভাবে পড়ে থাকে। শিকার ধরার প্রয়োজন বোধ করে না। এই শিয়ালটাকে সম্পূর্ণ হজম না করা পর্যন্ত সাপটাকে নিয়ে আপাতত কোনো ভয় নেই। প্রাণেশ ভালো করে লক্ষ্য করল। ঢেউ বয়ে যাচ্ছে। সাপটার অস্তিত্ব একটুও বোঝা যাচ্ছে না। এই সময় এখানকার পৃথিবীটা আচমকা আলোকিত হয়ে গেল। মুখ তুলে প্রাণেশ আকাশ দেখল। দেখে মুগ্ধ হয়ে গেল। আকাশের সীমান্ত ছেড়ে এক ফালি চাঁদ যেন ভীরু ভীরু চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। তার শরীর থেকে ছিটকে আসা ফিনফিনে আলোয় পৃথিবীটাকে সুন্দরী বালিকার মতো দেখাচ্ছে। ঘরের সামনে ফিরে এলো প্রাণেশ। এবারে জ্যোৎস্না ঈষৎ জানান দেওয়ায় রাত পাখিরা উড়ে উড়ে চলে এলো। এই চরাচরে যেন এইরকম চাঁদের আলোর জন্যই ওরা অপেক্ষা করছিল। ঠিক এই সময় শেয়ালদের সম্মিলিত চিৎকার ভেসে এলো। ওরা কি এতক্ষণে ওদের এক সঙ্গীর হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে? ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাতের খাবার খেয়ে নিল প্রাণেশ। বদন সুন্দরবাবুর প্রতি সে কৃতজ্ঞ হলো। রান্না অত্যন্ত সাধারণ, কিন্তু খিদের জ্বালা দূর করার জন্য যথেষ্ট। রাতে শোয়ার সময় ঘরের জানালা খোলার সাহস প্রাণেশ পেল না। কেউ জানে না ওই সাপটির মতো আরো সাপ নদীতে বা কাছের টিলায় রয়েছে কিনা। থাকাটা খুবই স্বাভাবিক। জানালা খুলে বিপদ ডেকে আনার কোনো দরকার নেই। বদন সুন্দরের বলা কথাগুলো আবার মনে পড়ল। তিনি বলেছিলেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘরের বাইরে না যেতে। কেন বলেছিলেন তার বিশদ ব্যাখ্যা করেননি, কিন্তু এখন বোঝা যাচ্ছে তার বলার উদ্দেশ্য কি ছিল। শুয়ে পড়ল প্রাণেশ। বিকেলে সামান্য ঘুম হলেও শরীর থেকে ক্লান্তি দূর হয়নি। রাত পাখিদের ডাকাডাকি শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙে যখন অন্ধকার মিলিয়ে গিয়ে আকাশে নীল ছোপ লেগেছে। বদন সুন্দরবাবুর টেবিলের খাতাগুলো যখন ভালো করে বোঝার চেষ্টা করছিল, ঠিক তখন প্রাণেশের মনে হলো দরজার বাইরে শব্দ হচ্ছে। দিনের বেলায় কোনো বন্যজন্তু চলে এলো নাকি? প্রাণেশ উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকালো। কোনো শব্দ নেই। সে দরজায় পৌঁছে অবাক হয়ে গেল। তাকে দেখা মাত্রই মাথায় ওড়না টেনে মুখ ঢেকে ফেলল যে মেয়েটি। তার বয়স বড়জোর 20 বা 21। মেয়েটি দাঁড়িয়ে আছে নদীর দিকে মুখ করে। পরনে ঘাগরা এবং বড় হাতা জামা। ঊর্ধ্বাঙ্গে যে ওড়না ছিল তাতে মুখ ঢেকেছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করে প্রাণেশ জিজ্ঞাসা করল, কে তুমি? মেয়েটির মাথা নিচু হলো, জবাব দিল না। বদন সুন্দরবাবুর বলা কথাগুলো মনে পড়ল। প্রাণেশ মেয়েটিকে প্রশ্ন করল, তুমি কি রোজ সকালে এখানে এসে রান্না করে দিয়ে যাও? মেয়েটির ওড়না ঢাকা মাথা ঈষৎ আগুপিছু হলো, অর্থাৎ সে রান্না করে। ও, প্রাণেশ বলল, শোনো,
যিনি এখানে থাকেন, যার জন্য তুমি রান্না করে দিতে, তার স্ত্রী খুব অসুস্থ শুনে কাল বাড়িতে গিয়েছেন। আমি কাল এখানে এসেছি। উনি আবার ফিরে এসে আমাকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে ১ মাস পরে পাকাপাকিভাবে চলে যাবেন। তাই তুমি যখন ওর রান্না রোজ এসে করে দিয়ে যেতে, তেমনি আমারটাও করে দিও। আমার কথা কি তুমি বুঝতে পারছো? প্রশ্ন করল প্রাণেশ। মাথা নেড়ে মেয়েটি জানালো সে বুঝেছে। তুমি কি এখন একটু চা করে দিতে পারবে? চা চিনি আছে? আবার মাথা নেড়ে হ্যাঁ বলল মেয়েটি। বলে রান্নাঘরের দিকে এগোলো। প্রাণেশের মনে হলো মেয়েটি কথা বলতে পারে না। ছিপছিপে চেহারার এই মেয়েটির মুখ দেখতে না পেলেও হাঁটাচলা দেখে ওকে বোবা ভেবে একটু বিষণ্ণ হলো প্রাণেশ। কাল যে ব্যাগ গাড়ির চালক পৌঁছে দিয়েছিল, সেটা বদন সুন্দরবাবু রান্নাঘরে রেখে গিয়েছেন। ওর ভিতরে কি আছে তা জানতে চায়নি সে। এখন মনে হচ্ছে মেয়েটি ওসবের দায়িত্ব নিতে অভ্যস্ত। চিন্তার কিছু নেই। আবার টেবিলের কাগজপত্রে মন দিল প্রাণেশ। মিনিট ৮ পরে শব্দ হলো দরজায়। প্রাণেশ সোজা হয়ে বসতেই মেয়েটি ১ কাপ কালো চা আর প্লেটে ২টো বিস্কুট এনে টেবিলে রেখে দিয়ে পিছিয়ে গেল। কালো চা অনেকেই পছন্দ করে, প্রাণেশ দুধ চা খেতেই অভ্যস্ত। প্রশ্ন করতে গিয়েও করল না। এই সাত সকালে দুধ পাবে কোথায় যে মেয়েটি দুধ চা করবে? নিশ্চয়ই পাউডার বা কনডেন্সড মিল্ক নেই। হতেই পারে বদন সুন্দরবাবু দুধ চা খেতে পছন্দ করতেন না। চায়ের কাপ হাতে নিয়ে আর চোখে প্রাণেশ দেখল মেয়েটির ঘোমটা খানিকটা উপরে উঠে গিয়েছে। আগ্রহী চোখে তাকিয়ে আছে সে। সে যে দেখছে তা বুঝতে না দিয়ে প্রাণেশ বলল, বাহ, খুব ভালো চা হয়েছে। সে আর চোখে দেখল মেয়েটির ঠোঁটে খুশির ঝিলিক ফুটল। যতক্ষণ না চা শেষ করলো প্রাণেশ, মেয়েটি দরজায় দাঁড়িয়ে রইল। কাপ নামিয়ে রেখে প্রাণেশ বলল, রোজ যেমন রান্না করতে আজ তাই করো। যেসব জিনিস আছে তা দেখে নাও। তুমি রান্না শেষ করে চলে যাবার সময় আমাকে বলে যেও। নিঃশব্দে চলে গেল মেয়েটি। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস এর ২য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।